We will start solving this mock. This is mock 2 P2. আচ্ছা, এখানে আপনাদের কোয়েশ্চেন গুলা থেকে বলেন কোনটায় সমস্যা হচ্ছে, আমরা সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো করতে করব। আমরা প্রথম থেকে দেখে যাই, বলেন কোনটায় কোনটায় সমস্যা হচ্ছে। 2 নম্বরে সমস্যা হচ্ছে। আচ্ছা, 2 নম্বরে কেন সমস্যা হলো আমি এটা বুঝলাম না। আচ্ছা দেখেন, a sequence of numbers u1 u2 u3 is defined by this equation. u1 এর ভ্যালু হচ্ছে 7 আর un প্লাস 1 এই জিনিসটার ভ্যালু হচ্ছে -1 টু দি পাওয়ার un ইন্টু un প্লাস কে। ঠিক আছে, un প্লাস 1 হচ্ছে এটা। শো দ্যাট u5 ইকুয়ালস টু 7। তো এটা আমাদের আর কি সিরিয়ালি করে করে u5 এর ভ্যালুটা বের করতে হবে। সো চলুন দেখি আমরা। আচ্ছা, সো u5 এর ভ্যালু বের করতে হলে আমরা লেটস স্টার্ট। আমরা প্রথমে আমাদের u1 এর ভ্যালু জানা আছে 7। আমরা যদি u2 বের করতে চাই তাহলে এই ইকুয়েশনে n এর ভ্যালু কত নিতে হবে? u2 যদি বের করতে চাই এখানে n এর ভ্যালু কত নিব? n এর ভ্যালু 1 নিব, খেয়াল করেন। n এর ভ্যালু কিন্তু আপনি 1 নিয়েছেন, তাহলে -1 টু দি পাওয়ার কত হবে? আর ঘোড়া রান্ডা বেটা, কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে? -1 টু দি পাওয়ার কি? n। এখানে n কত নিছেন আপনি? n কত নিছেন দেখছেন কি আকাম করছেন আপনারা? আচ্ছা, তারপরে u, n এর ভ্যালু কত নিছেন? 1 প্লাস কে। বুঝতে পারছি না বুঝি নাই? দেখেন, এটা হয়ে যাচ্ছে u2। এটা তো করতে করতে পুরো হয়ে গেলাম রে বাবা। এটা -1ই আসবে যেহেতু অড পাওয়ার। u1 এর ভ্যালু হচ্ছে 7, সো ডিরেক্টলি -7 প্লাস কে। এটা হচ্ছে আবার u2 এর ভ্যালু। ঠিক আছে, এই পর্যন্ত। এবার চলেন u3 বের করি। u3 বের করতে হলে n এর ভ্যালু কত নেবেন বলেন? n এর ভ্যালু 2 নিবেন, সো 2 প্লাস 1। খেয়াল রাখেন -1, n এর ভ্যালু কিন্তু 2 নিছেন, সো টু দ্য পাওয়ার অফ 2। n এর ভ্যালু 2 নিছেন প্লাস কে। ঠিক আছে, দেখেন কোনো সমস্যা আছে কিনা। তাহলে u3 এর ভ্যালু, এটা তো -1 কে স্কোয়ার করলে 1 হয়ে যাবে, শুধু পজিটিভ 1। আচ্ছা তাসফি, তো আমি এই কোয়েশ্চেন নাম্বার 3টা সলভ করতে 2টা সলভ করতেছি। হ্যাঁ, তোমার যেহেতু অল্প কয়টা প্রবলেম আছে, তোমার কোনগুলোতে সমস্যা আছে বললে ওগুলো আমি আগে আগে করে দিব। ঠিক আছে, তাহলে তুমি লিভ নিয়ে নিতে পারবে। ওকে, তোমার তো অল্প দুইটাতেই সমস্যা হয়েছে মনে হয়, 2টা বা 3টা অঙ্ক করতে একটু ঝামেলা হয়েছে। ওকে, আচ্ছা তাহলে -1 স্কোয়ার, u2 এর ভ্যালু কত পাইছি? -7 প্লাস কে, প্লাস কে। ঠিক আছে, তাহলে u3 ভ্যালু আমাদের কত আসতেছে? আচ্ছা, এখানে আমরা যদি এটা তো 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সেমই থাকবে। সো কে প্লাস কে, এটা হচ্ছে 2k মাইনাস 7। ঠিক আছে, u3 দেখেন তামি তাই না? সেম ভাবে আমাদের u4 বের করতে হলে n এর ভ্যালু নিতে হবে 3, রাইট? u4 বের করতে হলে n এর ভ্যালু নিতে হবে 3। n এর ভ্যালু নিছি 3, n এর ভ্যালু নিছি 3 প্লাস কে। ঠিক আছে, তাহলে এটা তো নেগেটিভ 1 হবে, ইনটু u3 এর ভ্যালু আমরা পাইছি 2k মাইনাস 7, তারপরে প্লাস আছে কে। তাহলে u4 এর ভ্যালু আমাদের আসতেছে, এটা তো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, সেটা হয়ে যাবে +7, এটা হয়ে যাবে -2k প্লাস কে। তার মানে u4 এর ভ্যালু আমাদের আসতেছে 7 মাইনাস কে। ফাইনালি u5 এখন বের করতে পারবো। u5 এর জন্য আমাদের n এর ভ্যালু 4 নিতে হবে, সো -1 টু দ্য পাওয়ার অফ 4 ইন্টু u টু দি পাওয়ার 4 প্লাস কে। তাহলে -1 এটাকে পাওয়ার করলে তো পজিটিভ পাওয়ার হয়ে যাবে। u4 এর ভ্যালু হচ্ছে 7 মাইনাস কে প্লাস কে, তো প্লাস কে মাইনাস কে ক্যান্সেল, তার মানে u5 এর ভ্যালু আমাদের আসতেছে 7। বুঝা গেছে বিষয়টা? দেখেন তাই, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। তাসফির তো এটা ঠিক হয়েছে, রাইট? ক্লিয়ার, ওকে। তারপরে বলছে গিভেন দ্যাট ইউ আর ইকুয়ালস টু 30, সামেশন অফ
ইউ আর বের করতে হবে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। এটার মানেটা কি? মানে চারটা ইউ এর টার্মকে যোগ দিয়ে আমাদের মানে সেটার সরি সামেশন হচ্ছে আমাদের 30 দেওয়া আছে, ওখান থেকে কে এর ভ্যালুটা বের করতে হবে। তো চলেন করি, আমরা এটার মিনিংটা আগে লিখি। সামেশন অফ আর 1 থেকে শুরু করে 4 পর্যন্ত নিব ইউ আর, and that value is given as 30। এখন এই সামেশনটার মানে কি? u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 দ্যাট ইজ ইকুয়াল টু 30। ঠিক আছে? তাই দেখেন, এখন দেখেন এই সবগুলোর ভ্যালু কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি বের করা আছে। u1 এর ভ্যালু আমরা দেখছিলাম মনে হয় 7, u2 হচ্ছে k মাইনাস 7, সো u1 হচ্ছে 7, u2 হচ্ছে k মাইনাস 7, u3 আমরা পাইছিলাম কত? এখানে 2k মাইনাস 7, আর u4 আমরা পাইছি হচ্ছে 7 মাইনাস k। ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়াল টু 30। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে দেখি কে কোনগুলা ক্যান্সেল হয়ে যায়। দিস 2k আমরা দুইটা ক্যান্সেল করে দিচ্ছি, 7 মাইনাস 7 এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই মাইনাস 7 এই প্লাস 7 ও ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো আমাদের ফাইনালি ভ্যালু আসতেছে হচ্ছে এখানে 2k ইকুয়ালস টু 30। দেয়ারফর k ইকুয়ালস টু 30 বাই 2 which is 50। বোঝা গেছে? দেখেন আমরা একটু অ্যান্সারটা ম্যাচ করে নিই। চেঞ্জ লাগে হচ্ছে এর ভ্যালু 50। তাহলে বোঝা গেছে এটা? ক্লিয়ার? কনফিউশন আছে কোনো এটা? আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে আমরা পরের পার্টে যাই। পার্ট সি তে কি বলছে? হেন্স ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস সামেশন আর 1 থেকে শুরু করে 150 পর্যন্ত ইউ আর। এখন এই সামেশনের ভ্যালু আমাদের বের করতে হচ্ছে। এখন কি এটা তো মানে আমরা জানি এটা মানে হচ্ছে u1 u2 u3 u4 এরকম করে ইউ 150 পর্যন্ত আমাদেরকে সাম করতে হবে। এখন এটা কি সম্ভব যে আমি সবগুলা বের করে একটা একটা করে সাম করব? হ্যাঁ, 1 থেকে শুরু করে 150 পর্যন্ত এটা তো করা সম্ভব না। তার মানে নিশ্চয়ই কোনো সাইক্লিক্যাল প্যাটার্ন এখানে আছে। আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা সাইক্লিক্যাল প্যাটার্ন আছে। u1 এর ভ্যালু 7, u2 এর ভ্যালু কত? -7 প্লাস কে, মানে এটা কত আসতেছে? 15 এর সাথে আমরা করে ফেলি এখন। u2 টা কত আসে? আমরা একটু প্লাস গুলো দেখি। u1 হচ্ছে 7, u2 হচ্ছে এখানে আমরা পাইছি k minus 7, মানে 15 minus 7, 15 minus 7 gives us 8, right? u3 এর ভ্যালুটা দেখি। u3 টা হচ্ছে আমাদের এখানে পাইছিলাম 2k minus 7, তো 2 into 15 30 minus 7, মানে u3 এর ভ্যালু হচ্ছে 23। and then u4 এর ভ্যালু আমরা পাইছিলাম 7 minus k, মানে 7 minus 15, সো এটা আসতেছে হচ্ছে -8। ঠিক আছে? আবার u5 এর ভ্যালু আমরা কত পাইছিলাম? যেগুলো আমরা জানি সেগুলোই জাস্ট লিখি। u5 এর ভ্যালু আবার 7। তো দেখেন এখানে কিন্তু একটা সাইকেল প্যাটার্ন তৈরি হচ্ছে, রাইট? u1 থেকে শুরু করে u4 পর্যন্ত একটা সাইকেল, এবং তারপরে আবার u1 এর ভ্যালু দিয়ে কিন্তু রিপিট হচ্ছে সাইকেলটা। তাহলে কি বুঝতে পারছেন এখানে প্রতি 4টা টার্ম পর পর একটা সাইকেল তৈরি হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? 4টা 4টা করে এক একটা সাইকেল তৈরি হচ্ছে আমাদের এখানে। এটা কি বুঝতে পারছেন কিনা সবাই? দেখেন, কনফিউশন থাকলে পড়েন। ঠিক আছে সবাই? আচ্ছা, তাহলে আমরা 150 পর্যন্ত এখানে কয়টা টার্ম আছে? 1 থেকে শুরু করে 150 পর্যন্ত 150 টার্মস, রাইট? কারণ 1 ইনক্লুসিভ তো, ঠিক আছে? সো देयर আর 150 টার্মস। তার মধ্যে 4টা করে টার্মের আমাদের এরকম সাইকেল হবে। এখন আমরা দেখি এরকম 4টা করে 150 এর মধ্যে কয়টা এরকম সাইকেল পাবো আমি, কমপ্লিট সাইকেল।
4 দা ডিভিশন করেন, দেখেন তো কয়টা কমপ্লিট সাইকেল আসে। 150/4 টা কত আসে একটু ক্যালকুলেশন করেন তো। 37.5। তার মানে কমপ্লিট সাইকেল কয়টা আছে? 37টা। 37টা কমপ্লিট সাইকেল আছে। তাহলে এরকম একটা সাইকেলের সাম কত পাই আমরা? 37 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। 7 প্লাস 8 প্লাস 23 মাইনাস 8, এরকম একটা চারটার সাইকেলে আমাদের ভ্যালু যা আসবে, এরকম 37টা সাইকেল আছে। এবং তারপরে আমাদের এক্সট্রা টার্ম কয়টা থাকবে আপনারা দেখেন। এটা জাস্ট নর্মালি ডিভিশন করলে কত পর্যন্ত যায়? 150/4। এটা যদি ডিভাইড করেন, কয়টা টার্ম বাকি থাকে কমপ্লিট চারটা টার্ম নেওয়ার পরে? 37.5 আসে, ঠিক আছে। 37.5 আসতেছে মানে কি 37টা টার্ম আছে আর হাফ অফ দ্য সাইকেল আছে, তাই না? অথবা এইভাবে আপনারা ডিভিশনটা করেন। নর্মালি ডিভিশন করলে এটা কত পাবেন? 150 কে 4 দা ডিভিশন করেন, 4 3 12, রাইট? 30, 4 7 হচ্ছে 28। তার মানে দুইটা এক্সট্রা টার্ম থাকতেছে, রাইট? 37টা কমপ্লিট সাইকেলের পর আবার দুইটা এক্সট্রা টার্ম থাকবে। সো এই দুইটা এক্সট্রা টার্মের ভ্যালু কত? এই যে সাইকেল তো রিপিট হয়, সো 7 আর 8, 7 আর 8। তাহলে আমার 150টা টার্মের সাম চলে আসতেছে না? দেখেন তো সবাই বুঝছেন কিনা বিষয়টা। 37টা এরকম চারটার সাইকেল আর এক্সট্রা দুইটা টার্ম থাকতেছে। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে বলেন তো কত আসে ভ্যালুটা। প্লাস 8 মাইনাস 8 তো কাটা যাবেই, এটা 30 আসে। সো 30 ইন্টু 37 প্লাস 7 প্লাস 8, 30 ইন্টু 37 প্লাস 7 প্লাস 8, 1125। ঠিক আছে, কোনো সমস্যা আছে এটাতে এখন দেখেন? ওকে, আচ্ছা। তামিম, আপনি তো খাতা নিতে আসেন নাই, তো আপনি তো জানেন আপনার কোনটা কোনটা ভুল হয়েছে। যেগুলো এখানে ভুল আমরা দেখতেছি ওগুলো একটু দেখেন, তারপরে যদি আপনার অন্য কোনোটা সমস্যা থাকে ওটা আমাকে প্রবলেম ক্লাসে বললে আমি করে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাসফি, তোমার কোনটা কোনটা একটু একটু সমস্যা হয়েছে একটু বলো তো, আমি ওগুলো করে দেখি। 3 তে, আচ্ছা 3 তে তাইন, আচ্ছা 3 তে তাইনের কোনো সমস্যা হচ্ছে? কারণ তামিমের তো পেপার নাই, সো তাইন বলেন, তাইনের কোনো সমস্যা হচ্ছে 3 তে? সেম, আচ্ছা তাহলে আমরা 3 নাম্বারটা একটু করি, চলেন। 3 নাম্বারটাতে আমাদের বলছে কি, আমাদের একটা ফাংশন দেওয়া আছে fx equals to 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। তাই না, আপনারা যে ভুল করছেন আসলে, এটা কোনো মানে হয় না। When fx is divided by x plus 3, the remainder is 55. Show that 3a minus b equals to minus 180. So এটা এই ফার্স্ট পার্ট কি সবাই শো করতে পারছি? f এর ভ্যালু জাস্ট, আচ্ছা হ্যাঁ, ফার্স্ট পার্ট তাহলে সবার হয়েছে, তার শুরু তো হয়েছে, রাইট? তাহলে ফার্স্ট পার্ট আমাদের অ্যান্সার আসবে 3a minus b equals to minus 118। এটা একটা ইকুয়েশন আমরা পাবো জাস্ট বাই রিপ্লেসিং দ্য x ভ্যালু অ্যাজ -3। আচ্ছা, এন্ড রিমাইন্ডার 55 করে। ওকে, তারপরে বলছে given also that 2x minus 5 is a factor of fx। ফ্যাক্টর মানে কোনো রিমাইন্ডার থাকবে না। ফাইন্ড দ্য ভ্যালু অফ a and the value of b। এখানে কারো সমস্যা হয় না, রাইট? তাই না, আপনার ফুল মার্ক আসছে এখানে? তাই না? মানে আপনার সমস্যা কোনটা ওইটা আপনি জানেন না ঠিক মতো। আচ্ছা, মনে করেছি fx equals to কত আছে? 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। আমি বুঝলাম না এটা সলিউশন করতে গিয়ে আবার ভুল হইলো কেন। আচ্ছা দেখেন, আমাদেরকে কি বলছে? 2x minus 5 is a factor of fx। তার মানে আমরা যদি 2x minus 5 equal to 0, which means x equal to কত? 5/2। তার মানে আমরা যদি x এর ভ্যালু 5/2 নেই, ফাংশনে x এর ভ্যালু আমরা 5/2 বসাই দিই, তাহলে অটোমেটিক্যালি এই ফাংশনটার ভ্যালু 0 আসবে, রাইট? সো 5/2 কিউব মাইনাস 5/2 স্কোয়ার প্লাস 5/2 ইন্টু a প্লাস বি, ঠিক আছে? তাহলে এখন আসেন, এটার ভ্যালু তো 0 হবে সিন্স ইট ইজ আ
রিমাইন্ডার, ইটস আ ফ্যাক্টর। এখানে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে কি পাচ্ছি, 2 ইন্টু, আমাকে একটু ক্যালকুলেশনের সাপোর্ট দিন তো, 125/8, ঠিক আছে কিনা দেখেন, 5/2 কিউব, এটা হচ্ছে 25/4, এটা হচ্ছে 5/2a and প্লাস b, ঠিক আছে? এটা ঠিক আছে, 5/2 হোল কিউব, এটা আসে না 125/8, তাহলে এটা 4 আসতেছে, তার মানে 0 ইকুয়ালস টু 125/4 মাইনাস 25/4 প্লাস 5/2a প্লাস b। আমাদের অলরেডি একটা ইকুয়েশন আগে তৈরি করছি এখানে, সো এটাকে আমরা জাস্ট আরেকটা ইকুয়েশন করব, ইন্টিজার কোএফিসিয়েন্ট বানায় নেওয়ার চেষ্টা করি, সবাইকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে 0, এটা হয়ে যাবে 125, এটা হয়ে যাবে 25, এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2 ইন্টু 5 10a, আর এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4b। তাহলে দেয়ারফর আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি, 10a প্লাস 4b ইকুয়ালস টু, দিস ইজ প্লাস 100, এই পাশে আনলে দিস ইজ মাইনাস 100। এই পর্যন্ত তো সব ঠিক আছে আশা করি। এখন আপনি এই দুইটা ইকুয়েশনকে সলভ করুন। আপনি এই ইকুয়েশনটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে যদি এটার সাথে অ্যাড করেন তাহলেই কিন্তু আপনার সলিউশন হয়ে যাবে। সো এই ইকুয়েশনটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব, 3a ইন্টু 4, সো এটা হবে 12a মাইনাস 4b, 4 দিয়ে এটা করতেছে, হ্যাঁ, ইকুয়ালস টু মাইনাস 118 ইন্টু 4 কত আসে একটু বলেন তো, কারো কাছে ক্যালকুলেটর থাকলে। মাইনাস 118 ইন্টু 4, মাইনাস 472, সো এটা একটা। আরেকটা আমাদের এখানে আছে 10a প্লাস 4b ইকুয়ালস মাইনাস 100, শেষ। দুইটাকে অ্যাড করতেছি কারণ অটোমেটিক্যালি সাইন চেঞ্জ করার দরকার নেই, অলরেডি নেগেটিভ সাইন আছে তাদের দুইজনের একজনের মধ্যে, রাইট? সো এই দুইটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। অ্যাড করতেছি, খেয়াল রাখবেন, সো দিস ইজ 22a, আর এখানেও আমরা অ্যাড করতেছি, সো দিস উইল বি মাইনাস 572। তাহলে এর ভ্যালু কত আসে দেখেন তো, মাইনাস 572, তাহলে এর ভ্যালু কত আসে, মাইনাস 572/22, কত আসে এটা, মাইনাস 26। আর বি এর ভ্যালু বের করতে যে কোনো একটা ইকুয়েশনে এর ভ্যালুটা বসায় দেন, ধরেন এটাতেই বসায় দেই, 10a প্লাস 4b ইকুয়ালস মাইনাস 100, কনসেন্ট্রেশন রাখতে হবে নাহলে এই ভুলগুলো হবে। 4b ইকুয়ালস টু মাইনাস 100, এটা এটা হচ্ছে 260 হয়, তো ওই পাশে এসে প্লাস 260 হবে, তাহলে 4b equals to 160 আসে এখানে, therefore b equals to 160 divided by 4, যেটার ভ্যালু আসে 40। তাহলে a এর ভ্যালু হবে -26, b এর ভ্যালু হবে 40। তাই আপনার b এর ভ্যালু ম্যাচ করে না, ঠিক আছে? ক্লিয়ার? এটা কিভাবে সলভ করে আপনি পাস করছেন আই ডোন্ট নো, বাট আপনার b এর ভ্যালু ম্যাচ করে না। আচ্ছা, এবার সি পার্টে আসে। সি পার্টে, আচ্ছা তাসফি, কোএফিশিয়েন্ট মানে কি? আমরা যখন কোন একটা ফাংশনকে ডিভাইড করি, আচ্ছা দিস ইজ দ্য ফাংশন, যাকে দিয়ে ডিভাইড করছি তাকে বলা হয় ডিভাইজর, যেটা আপনার অ্যান্সার হিসেবে আসে উপরে, দ্যাট ইজ কল্ড দ্য কোশেন্ট, আর নিচে যেটা বাকি থাকবে সেটাকে বলা হয় রিমাইন্ডার। ঠিক আছে তাসফি, এবার ভুলটা বুঝতে পারছো তোমার কি হয়েছে, তুমি রিমাইন্ডারটাকে কোশেন্ট মনে করে অ্যান্সার দিছো, ঠিক আছে? আচ্ছা আমরা তাহলে এটা করি, হেন্স ফাইন্ড দ্য কোশেন্ট when fx is divided by x minus 7, fx কে যদি x minus 7 দ্বারা ডিভাইড করা হয় তাহলে কোশেন্ট আমরা কত পাবো। আচ্ছা আমরা একটু fx টাকে একটাবার নিয়ে নেই, তারপরে x minus 7 দিয়ে ডিভিশন। আচ্ছা, সো x minus 7 দিয়ে ডিভাইড করতে হবে আমাদের এই ফাংশনটা, 2x³ minus x স্কয়ার, এর ভ্যালু কত আছে -26x, আর বি এর ভ্যালু আছে +40। ঠিক আছে, তাহলে এখন আসলে যে ম্যাচ করতে হবে, প্রথমে আমি 2x² দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা হয়ে যাবে 2x³ মাইনাস 14x², এটা সাইন চেঞ্জ করতে হবে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা আসতেছে আমাদের
13x স্কয়ার, রাইট? তারপরে মাইনাস 26x আসবে। সো আমাদের কিন্তু x মাইনাস 7 কে ফ্যাক্টর বলে নাই, যাই হোক সেখানে আমাদেরকে 13x মাল্টিপ্লাই করতে হবে। x ইন্টু 13x হবে 13x স্কয়ার, আর এটা হবে মাইনাস 7 ইন্টু 13 কত আসে বাবা দেখেন তো, 91 না? চেক করেন একটু। 7 ইন্টু 13, 7 টাইমস 13 কত আসে? 7 ইন্টু 13 কত আসে এটা? তাই না? আপনার সাথে ক্যালকুলেটর আছে না? 91 আসে, আচ্ছা। সো মাইনাস 26 প্লাস 91 কত আসে একটু দেখো তো। তাহলে 65x প্লাস 40, আচ্ছা ঠিক আছে। এন্ড দেন আমাদের এখানে 65 মাল্টিপ্লাই করতে হবে। সো x এর সাথে 65 মাল্টিপ্লাই করলে 65x হয়। আর মাইনাস এটা কত আসে একটু দেখেন, 7 ইন্টু 65 কত আসে এটা? 7 ইন্টু 65, 255, সরি 455। তো যাই হোক এখানে আমাদের কিছু রিমাইন্ডার থাকবে। রিমাইন্ডার ইজ নট দ্য ইস্যু, এটা দরকারও নাই। আমাদের দরকার হচ্ছে কোশেন্ট, আর আমাদের কোশেন্ট হচ্ছে এখানে কত, এই যে উপরে যেটা ডিভাইড করে অ্যান্সার হিসেবে আমরা পাইছি 2x স্কয়ার প্লাস 13x প্লাস 60। সো কোশেন্ট আমাদের এটা হবে। আমি কি বুঝাইতে পারছি? এই লং ডিভিশন প্রসেসটা ক্লিয়ার তো? তার সেই লং ডিভিশনটা জানো তো নাকি? আচ্ছা, সো এটা হবে ফাইনাল অ্যান্সার আমাদের। 2x স্কয়ার প্লাস 13x প্লাস 65, 2x স্কয়ার প্লাস 13x প্লাস 60। মেথড মার্ক থাকবে এই লং ডিভিশনের জন্য আর এই অ্যান্সারের জন্য। ওকে, 3 নাম্বারটা সবাই বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এরপরে কোনটায় সমস্যা আছে বলেন, কার কোনটায় সমস্যা? 4-এ কারো সমস্যা আছে? সিরিয়ালি যে সমস্যা, 4-এ সমস্যা আছে। আচ্ছা তাহলে 4টা দেখেছি। The curve C has equation this প্রথম টার্ম বলছে dy বাই dx বের করতে, এটা মোস্ট লাইকলি আপনারা সবাই পারছেন। কেউ বলেন তো dy বাই dx টা কত পাইছেন? আনসারটা লিখে নেই আমি। dy বাই dx টা কত পাইছেন অ্যানসারটা বলেন একজন। এটা যেহেতু সমস্যা নেই, এটা করায় দিয়ে আপনারা সময় নষ্ট করবেন কেন? 2 root x মানে x to the power 5 হাফ। আচ্ছা আমি করি 4 ইন্টু হাফ এক্স টু দ্য পাওয়ার অফ মাইনাস হাফ, রাইট? এটা হবে 9 ইন্টু মাইনাস হাফ এক্স টু দ্য পাওয়ার অফ মাইনাস 3/2, ঠিক আছে না? আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কিছু পাবো না। সো দিস ইজ 2x টু দ্য পাওয়ার অফ মাইনাস হাফ মাইনাস 9/2 এক্স টু দ্য পাওয়ার অফ মাইনাস 3/2, ঠিক আছে? এটাই আমাদের dy বাই dx আসার কথা। 2x to the power minus half minus 9/2 x to the power minus 3/2, আচ্ছা ঠিক আছে। কাইন কি নিজের লেখা নিজে বুঝতেছেন না খাতার? আপনার কাছে এটা অ্যান্সার গুলো আছে না? হেন্স ফাইন্ড দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য স্টেশনারি পয়েন্ট, এটাতে সমস্যা হয় নাই। যদি সমস্যা না হয় এক্স কোঅর্ডিনেটের ভ্যালুটা কত আসছে বল। 9/2, আচ্ছা ঠিক আছে, তাই মার্ক পাইছেন রাইট 2। তারপরে বলছে ফাইন্ড দি সি পার্টও পারছি আমরা, রাইট? আচ্ছা সি পার্ট আমাদের লাগবে। সি পার্টে কোনো সমস্যা আছে কারো? সি তেও সমস্যা নেই নাকি? সমস্যা হচ্ছে ডি তে। হ্যাঁ, স্টেট দ্য রেঞ্জ অফ ভ্যালুজ অফ এক্স ফর হুইচ ওয়াই ইজ ডিক্রিজিং। আচ্ছা ওয়াই ডিক্রিজিং, আচ্ছা আমাদের সি পার্টে অ্যান্সার কি পাইছিলাম একটু যদি মনে করে দেখেন। সি পার্টে অ্যান্সার মনে হয়েছিল ইটস আ মিনিমাম পয়েন্ট নাকি?
x এর ভ্যালু 9/4 gives us a minimum point. আচ্ছা ঠিক আছে, এবং এখানে আমাদের একটা কন্ডিশনও ছিল x এর ভ্যালু গ্রেটার দেন 0, রাইট? x এর ভ্যালু 0 এর চেয়ে বেশি হতে হবে and x 9/4 is a minimum point. So, এখন আসেন, আমাদেরকে বলছে যে find the range of values of x for which y is decreasing. y ডিক্রিজিং অবস্থায় থাকবে মানে কি, আমাদের গ্রাফের গ্রেডিয়েন্ট যদি নেগেটিভ হয় তাহলে y is decreasing, আর যদি গ্রেডিয়েন্ট পজিটিভ হয় তাহলে y is increasing. সো আমাদের দেখতে হবে y এর গ্রেডিয়েন্ট নেগেটিভ কোন পর্যন্ত আছে। তো যাক, এখন আমাদেরকে এখানে তারা জাস্ট একটু রাফলি আমরা একটু যদি আঁকি, আমাদের 0 থেকে আমাদেরকে x এর ভ্যালু ধরতে বলছে, আর x এর ভ্যালু 9/4 ধরলাম, এখানে 9/4, এই পয়েন্টে আমরা একটা মিনিমাম পয়েন্ট পাচ্ছি। মিনিমাম পয়েন্ট কেমন হয় দেখতে, এটা তো আমরা জানি, এরকম কিছু একটা। তার মানে এটার পর গ্রাফ উঠতেছে। এটা নিয়ে কোনো সন্দেহ আছে কিনা আমি জানি না, এটা কোয়াড্রেটিক না কিউবিক না কি শেপ হবে, বাট এতটুকু জানি যে 9/4 একটা মিনিমাম পয়েন্ট আছে। তার মানে মিনিমাম পয়েন্টের পর তো আপনার কি হবে, উপরে উঠতে থাকবে না গ্রাফটা, দেখেন। তাহলে এই রিজিয়নে কি y ইনক্রিজিং না ডিক্রিজিং? 9/4 এর চেয়ে যদি আপনার x এর ভ্যালু বেশি নেন তাহলে আপনার y ভ্যালু কি ইনক্রিজিং থাকতেছে না ডিক্রিজিং থাকতেছে? বলেন, কি দেখতেছেন, গ্রাফটা কোন দিকে যাচ্ছে? পজিটিভ গ্রেডিয়েন্ট, উপরের দিকে উঠবে, রাইট? তার মানে আমার x এর ভ্যালু যদি 9/4 এর চেয়ে বেশি হয় তাহলে আমার y ইজ ইনক্রিজিং। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দিস রিজন? মিনিমাম পয়েন্টের আগ পর্যন্ত, 0 থেকে মিনিমাম পয়েন্টের আগ পর্যন্ত যেরকমই হোক গ্রাফ, 0 থেকে মিনিমাম পয়েন্টের আগ পর্যন্ত তাহলে কি হচ্ছে, আপনার গ্রাফটা অবশ্যই নিচের দিকে স্লোপিং ছিল। তার মানে আপনার y is decreasing as long as your x value is greater than 0, এটা তারা দিয়ে দিছে, আর less than 9/4। 9/4 এ কত? 9/4 আমার স্টেশনারি পয়েন্ট, গ্রেডিয়েন্ট পজিটিভও না নেগেটিভও না। মিনিমাম পয়েন্টের আগ পর্যন্ত আমাদের অবশ্যই গ্রেডিয়েন্ট নেগেটিভ ছিল, তার মানে y ডিক্রিজিং অবস্থায় ছিল। তার মানে আমাদের x এর ভ্যালু 0 থেকে শুরু করে 9/4 পর্যন্ত যদি হয়, 9/4 এর চেয়ে লেস বা 9/4 এক্স্যাক্টলি 9/4 এ 0 হয়, তাহলে আমাদের y shall be decreasing। এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখতেছি, জাস্ট আপনার রেঞ্জটা দিলেই হবে। কেন ডিক্রিজিং? বিকজ এই রাগ পর্যন্ত নেগেটিভ। হ্যাঁ শিওর, দেখো আরেকবার দেখো। আমাদের প্রথম কথা হচ্ছে y ডিক্রিজিং মানে কি? y ডিক্রিজিং মানে হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট থাকতে হবে। নেগেটিভ গ্রেডিয়েন্ট, নেগেটিভ গ্রেডিয়েন্ট মানে আমাদের এই দিকে স্লোপিং, এটাকে বলি আমরা নেগেটিভ গ্রেডিয়েন্ট। x বাড়তেছে বাট y কমতেছে, রাইট? এখানে একটা পয়েন্ট ধরো আর এখানে একটা পয়েন্ট ধরো, তাহলেই বোঝা যাবে। দেখো এই পয়েন্টের থেকে এই পয়েন্টে যদি আমরা মুভ করি তাহলে আমাদের x বাড়লো কিন্তু y কিন্তু কমে আসলো, রাইট? x বাড়তেছে y কমতেছে, দিস ইজ আ নেগেটিভ গ্রেডিয়েন্ট। এখন আমরা কোয়েশ্চেনে এর আগে আইডেন্টিফাই করছি যে 9/4 ইজ দ্য x কোঅর্ডিনেট, যেখানে আমরা একটা মিনিমাম পয়েন্ট পাই, রাইট? তো মিনিমাম পয়েন্টের শেপটা তো আমাদের জানা আছে। মিনিমাম পয়েন্ট মানে কি, এরকম কিছু একটা হয়, ঠিক না? তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো নেগেটিভ গ্রেডিয়েন্ট কোন জায়গাটায় আছে। x এর ভ্যালু 9/4 এ এক্স্যাক্টলি আমাদের গ্রেডিয়েন্ট 0, স্টেশনারি পয়েন্ট, মিনিমাম পয়েন্ট। x এর ভ্যালু যদি 9/4 এক্সিড করে তাহলে আমাদের গ্রেডিয়েন্ট হয়ে যাবে পজিটিভ, কারণ মিনিমাম পয়েন্টটা পার করার পরেই গ্রাফ এভাবে উঠতে থাকে, সো পজিটিভ হয়ে যাচ্ছে, y ইনক্রিজিং। ওইটা আমাদের কাছে চাই। আমি যদি x এর ভ্যালু 9/4 এর চেয়ে কম নিই তাহলে আমার গ্রাফটা কি অবস্থায় আছে? আমি যদি x এর ভ্যালু 9/4 এর চেয়ে কম নেই তাহলে দেখো গ্রাফটা কিন্তু ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে, রাইট? ডাউনওয়ার্ড স্লোপিং। তার মানে আমার x এর ভ্যালু যদি 9/4 এর চেয়ে কম হয় তাহলে অবশ্যই আমার y ডিক্রিজিং হচ্ছে। এর জন্য আমরা বলছি y will be a decreasing function as long as x value is less than 9/4 এবং গ্রেটার দেন 0। এটা কেন দিছি? কারণ ওরা তো আমাদেরকে বলে দিছে যে আমাদের x এর ভ্যালু গ্রেটার দেন 0 হতে হবে, ওদের অনুযায়ী আমরা বলছি। আদারওয়াইজ আমরা বলতে পারতাম না যে এখানে কতটুকু পর্যন্ত আসলে ডিক্রিজিং থাকবে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? তামিম, আপনারা বুঝছেন? কনফিউশন থাক, ওই যে এখানে এই যে যে দেখেন আপনাকে বলে দিছে গ্রাফটা আমাদের
এই রেঞ্জ, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। ইকুয়েশনের পাশে তারা একটা ডোমেইন বা রেঞ্জের কথা বলে দিবে, ওটা একটু মাথায় রাখবেন। ওটা কিন্তু শুধু শুধু বলে না, ওটা নিয়ে কোয়েশ্চেন থাকে পরে। So, আমার গ্রাফ আছেই এক্স গ্রেটার দেন জিরো থেকে। সো এক্স গ্রেটার দেন জিরো এবং 9/4 এর মধ্যে আমি যদি গ্রাফ আঁকি, এখানে একটা টার্নিং পয়েন্ট হয়, তাহলে ক্লিয়ারলি বুঝতেই পারতেছে যে এর চেয়ে বড় এবং 9/4 এর চেয়ে ছোট এই জায়গার মধ্যে আমাদের ওয়াই ডিক্রিজিং অবস্থা অবশ্যই আছে। বুঝতে পারছি? মানে ওরা গ্রাফ আঁকছেই জিরো থেকে বড়, এর নিচে তো আমার কোনো যাওয়ার দরকার নেই। ক্লিয়ার? বুঝছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এটা? নাই। ওকে, তারপরে নেক্সট কোনটায় সমস্যা হয়েছে কার? 5 এর সমস্যা হয়েছে। 5 এর বি তে সমস্যা। আচ্ছা, 5 এ এক্সপ্যানশনে কি ফুল মার্ক আছে? 9 এর? তাহলে একটু আমাকে এক্সপ্যানশনটা বলেন। এক্সপ্যানশনটা জাস্ট ফাইনাল আনসারটা 64 প্লাস 192 ax 240 a স্কয়ার x স্কয়ার। ঠিক আছে তো? তিনটে টার্ম। আচ্ছা, এগুলো আসলে ভুল হয়েছে কেন? আপনারা ক্যালকুলেশনে কি করেন না করেন আমি জানি না, আপনারা সিনসিয়ার না, এর জন্য ভুল হয়েছে। নাহলে এগুলোতে ভুল হওয়ার কোনো চান্স নেই। দেখেন, 3 প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার into 2 plus ax to the power of 6 বলছে given that the constant term in this expansion is 576। তার মানে এই এক্সপ্যানশনের কনস্ট্যান্ট যেটা, সেই টার্মটার ভ্যালু হচ্ছে 576। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? কনস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি বলেন? কনস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি? তামিম, কনস্ট্যান্ট কি? নাম্বার। নাম্বার এক্স ভ্যালু ছাড়া, মানে কোনো আননোন কোয়ান্টিটি ছাড়া যেই সলিড নাম্বারটা, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট। এই ইকুয়েশনে এক্স যেহেতু ভ্যারিয়েবল বা এক্স এর ইকুয়েশন, সো এক্স বাদে অন্য যা থাকবে সেগুলোই কনস্ট্যান্ট, শুধু এক্স বাদে। এক্স থাকলে ওটার কনস্ট্যান্ট। আচ্ছা, তো আমরা এক কাজ করি, প্রথমে এটাকে এক্সপ্যানশন করি a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা। সো a স্কয়ার প্লাস টুয়াইস a বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে? আর এটাকে তো আমরা এক্সপ্যানশন করছি, সো এটাকে জাস্ট লিখে দিলাম 192 ax প্লাস 240 a স্কয়ার x স্কয়ার। আচ্ছা, এখন এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করে লিখি, 9 প্লাস 6 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কয়ার, এটার সাথে 64 প্লাস 192 এ এক্স প্লাস 240 এ স্কয়ার এক্স স্কয়ার। এখন দেখেন, পুরাটা মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নেই, ওটা করলে আপনার সময় নষ্ট হবে, ক্যালকুলেশন ভুল হওয়ার চান্সেস বেড়ে যাবে। আমাদের দরকার কি? আমাদেরকে বলছে কনস্ট্যান্ট টার্মটার ভ্যালু হচ্ছে 576। আমরা শুধু যেগুলো কনস্ট্যান্ট সেগুলো মাল্টিপ্লিকেশন নিব। আসেন 9 দিয়ে শুরু করি। 9 ইন্টু 64, এটা কি আমাকে কনস্ট্যান্ট দিবে? কনস্ট্যান্ট টার্ম কত আসে একটু বলেন তো? 9 ইন্টু 64 576 এটা আসে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসেন 9 এর সাথে এইটাকে যদি মাল্টিপ্লাই করি, কনস্ট্যান্ট পাবো? না। এটাকে মাল্টিপ্লাই করলে? না। হ্যাঁ, পাব। সেকেন্ডটা করলে কনস্ট্যান্ট পাবো? বলেন সেকেন্ডটা না না, আমি 9 এর কথা বলছি, একটা একটা করে শেষ করেন। 9 এর সাথে এগুলাতে মাল্টিপ্লাই করলে তো পাবো না কোনো কনস্ট্যান্ট, রাইট? আচ্ছা, শেষ একটা, শেষ একটা একটা করে করেন, তারা ওরা করতে গিয়ে ভুলগুলা করেন। এবার 6 বাই এক্স এর সাথে এটা মাল্টিপ্লাই করলে কি কনস্ট্যান্ট পাবো? না, এক্স থেকে যাবে। 6 বাই এক্স এর সাথে এটাকে মাল্টিপ্লাই করলে আমি কনস্ট্যান্ট পাবো। কেন পাবো? কারণ এক্স আর এক্স কেটে যাবে। তাহলে এইটা আমার আরেকটা কনস্ট্যান্ট টার্ম, 6 বাই এক্স ইন্টু 192 ax, এটাকে মাল্টিপ্লাই করলে একটা কনস্ট্যান্ট পাবো। আর লাস্টে এটার সাথে এইটা মাল্টিপ্লাই করলেও আমি কনস্ট্যান্ট পাবো না, কারণ এক্স আর এক্স স্কোয়ার কাটলে উপরে একটা এক্স থেকে যাবে, সো এটা কনস্ট্যান্ট টার্ম
না, গেল। আর একটা কনস্ট্যান্ট টার্ম পাবো, এটাকে দিই। এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করলে কোনো কনস্ট্যান্ট পাবো না, এক্স স্কোয়ার থেকে যাবে। এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলেও কনস্ট্যান্ট পাবো না, কারণ নিচে একটা এক্স থেকে যাবে কাটার পরে। তবে এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করলে আমরা একটা কনস্ট্যান্ট পাবো, কারণ এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। সো এই টার্মটাকে আবার নিলাম। এদের এই কোয়েশ্চেন গুলো আরেকভাবে করা হয়, ফাইন্ড দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। সো ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানেও কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট, এক্স থাকবে না। এই পর্যন্ত আমরা ক্লিয়ার আছে কিনা বলেন? সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার কনস্ট্যান্ট টার্ম আপনার ইকুয়েশন অনুযায়ী, আর তারা বলছে কনস্ট্যান্ট টার্মের ভ্যালু 576 ধরতে। সো আমরা লিখে দিতে পারি 576 ইকুয়ালস 576 প্লাস, এখানে দেখেন এই যে এক্স এক্স কাটা। সো আমাকে একটু বলেন 6 ইন্টু 192 কত আসে? 1152। তারপরে এখানে এক্স স্কোয়ার কাটা 1152 এ। আচ্ছা, তারপরে আছে 240 এ স্কোয়ার। ঠিক আছে বাবা, এ পর্যন্ত কোনো সমস্যা আছে? 576 আপনি 2 এন থেকে কেটে দেন, তাহলে আপনার এখানে তো মাইনাস করতেছেন যেহেতু এটা 0 হবে। 1152 এ প্লাস 240 এ স্কোয়ার। এখন এখান থেকে আমরা এ কমন নিতে পারি। এ যদি আমরা কমন নিই তাহলে 1152 প্লাস 240 এ ইকুয়ালস 0। তামিম, একটা জিনিস আপনার এখানে দেখছিলাম যেটা আমার মনে পড়তেছে। আচ্ছা, এখান থেকে আমরা এরপরে সলিউশন কেমনে করব? একবার একে 0 ধরবো, বাট এর ভ্যালু তো 0 হতে পারে না, যেহেতু এটা এই লজিকটা বুঝেন। যখন দুইটা টার্ম বা মাল্টিপল টার্মস মাল্টিপ্লাইড করা থাকে এবং সেটার আনসার যদি 0 হয়, তাহলে অবশ্যই এই টার্মস গুলার মধ্যে কেউ একজন 0, না হলে কখনোই টার্ম মাল্টিপ্লাই করে 0 আসে না। বাট আমরা জানি না কে 0, এর জন্য আমরা একবার এটাকে 0 ধরি, আরেকবার আরেকটা টার্মকে 0 ধরি। ওকে, তো তামিম, আপনার একটা এক্সাম্পল আমি এরকম দেখছিলাম, আপনার দুইটা ফাংশন এরকম ছিল, আর এখানে একটা অ্যান্সার ছিল 7, এন্ড দেন আপনি এগুলাকে ইকুয়াল টু 0 ধরে অঙ্ক করছেন। দ্যাটস রং। দুইটা জিনিস মাল্টিপ্লাই করলে আপনি কেন ওদেরকে 0 ধরবেন? ওদের অ্যান্সার তো 7 আসতেছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আর আপনার সাথে খাতা থাকলে আমি দেখাতে পারতাম যে কোন জায়গাটা স্পেসিফিক্যালি এটা করছেন। বাট এই জিনিসটা খুব খেয়াল রাখেন যে দুইটা টার্মের প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন যদি 0 হয়, অনলি দেন এক একটাকে 0 ধরবো। যদি ওটার একটা ভ্যালু থাকে তাহলে 0 ধরবেন না। দ্যাট দেয়ার ইজ নো লজিক ইন দ্যাট। আমি কি বুঝাতে পারছি তামিম? এইরকম একটা আপনার এখানে ভুল ছিল। যাক, এটা তাহলে একটা এ 0, বাট এ তো 0 হতে পারে না। আই থিঙ্ক আমাদের বলে দিয়েছে এ ইজ আ নন জিরো টার্ম, রাইট? সো এটা অ্যাপ্লিকেবল না, এখানে লিখে দিচ্ছি এটা অ্যাপ্লিকেবল না। তাহলে আরেকটা আমাদের হতে পারে এই টার্মটা 0। সো 1152 প্লাস 240 এ ইকুয়ালস 0। ঠিক আছে, তাহলে 240 এ ইকুয়ালস 1152 নেগেটিভ 1152। তাহলে এর ভ্যালু কত আসে দেখেন তো? মাইনাস 1152 বাই 240। হোয়াট ইজ দ্য ভ্যালু? কত আসে এটা? মাইনাস 4.8 না? That should be the value of a ডেসিমাল অ্যাভয়েড করাটাই ভালো, বাট যদি দেন কোনো সমস্যা নেই। এটা 4.8 আসে না? হ্যাঁ, 4.8। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি। তাহলে এবার বলেন, আপনাদের তো কি ধরতে সমস্যা হয় নাই, তারপর ক্যালকুলেশনে কি করছেন আমি তো বুঝলাম না। ঠিক আছে, 5 নাম্বার ক্লিয়ার। 6 এ কারো সমস্যা হয়েছে? নাম্বার 6। আচ্ছা, নাই তোমার আর প্রবলেম? আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে ইউ ক্যান টেক লিভ, নো প্রবলেম। আচ্ছা, এই 6 নাম্বারে কারো সমস্যা হয়েছে? তাইন বা তামিম?
তামিম তো খাতাই পান নাই। আপনি কেমনে জানেন আপনার সমস্যা হয় নাই? তাইনের নাম্বার কাটা গেছে নাকি এটা কোন? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আপনি যদি দুইটা তাহলে তামিম এটা ঠিক আছে, তাইনের ভুল গেছে। আপনার দুইটা আনসার কি কি পাইছেন? এক্স এর বেলা একটা বলেন। -1/8, আর একটা এক্স এর ভ্যালু পাইছেন -2। এবার আপনি দুইটাকে অ্যান্সার হিসেবে দিয়ে রাখছেন নাকি? এখন কথা হচ্ছে আমরা কিন্তু একটা জিনিস জানি, লগারিদমের ভেতরের সংখ্যাটা কখনো নেগেটিভ হবে না। এখন আপনি দেখেন, আপনি যদি -2 বসান, এইখানে চিন্তা করেন, এখানে যদি -2 বসান এক্স এর ভ্যালু, হোয়াট ইজ দ্য লগ ইউ গেট? এটা কি সম্ভব? তাহলে এটা নট অ্যাপ্লিকেবল লিখে দিতে হবে। আপনার অ্যান্সার একটা হবে -1/8। আপনি এই কাজটা করেন নাই, ওই চালাকি করলে হবে না, নাম্বার কাটা যাবে। ঠিক আছে, ওকে। তামিমের মনে হয় এটা সমস্যা হয়নি তবে, আইনের। আচ্ছা, বলেন 7 নাম্বার। এরপরে আবার আগামীকালকে দেখবেন। 7 নাম্বারের সমস্যা হচ্ছে কার? 7 এর সি তে 2 মার্ক কাটা গেছে। সি এর জন্য কি পার্ট এ আর বি এর লাগবে? তো আমি একটু প্রশ্নটা পড়ি। জেম pays money to a savings scheme A over a period of 300 months. Okay, Jem pays 20 pound in scheme A in month 1, 20.5 month 2, 21 in month 3, and so on. তার মানে it's an arithmetic progression with a common difference of 0.5. So এখানে বলেও দিয়েছে it's an arithmetic progression. Show that Jen pays 69.5 into scheme A in 100 month. কিনা in month 100, month 100, তার মানে 100 নাম্বার মান্থের ভ্যালু বের করতে হয়েছে। T100 হবে a plus n minus 1 into d, মানে 100 minus 1 into d. So a হচ্ছে আমাদের 20, 99, d এর ভ্যালু 0.5। আই থিঙ্ক এটা করলেই তো আমাদের চলে আসে, রাইট? 100 নাম্বার মাসে 69.5 পাউন্ড সে সেভ। এটা আমরা পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, find the total amount that Jane pays into scheme A over a period of 300 months, মানে সাম বের করতে হবে, সাম অফ 300 টার্মস। সেটা কত আসছে তাই? এটা একটু বলে দেন, আমি লিখে নিই। সাম অফ 300 টার্মস, ওই ফর্মুলায় যাবো n/2 twice a plus n minus 1 into d। ঠিক আছে, n এর ভ্যালু 300 বসায় কত আসে? 28425। ঠিক আছে, তো এটা তো নাম্বার কাটি নিতে কোনো না, কারণ এটা গেছে নাম্বার। আচ্ছা ঠিক আছে, এরপরেরটায় যাই। Kim pays money into a different saving scheme B over the same period of 300 months. In a model, the amount Kim pays into scheme B increases by same percentage, পড়লে আর এটা arithmetic progression থাকে না, each month, so that the amount Kim pays each month form a geometric sequence. Kim pays geometric sequence বলেও দিছে। Kim pays 20 into scheme B in month 1, তার মানে ওরও ফার্স্ট টার্ম 20, and 250 in scheme B in month 300, 300 নাম্বার মান্থ থেকে এটা পে করতেছে। Use the model to calculate to nearest 10 pound the difference between the total amount paid in scheme A and the total amount paid in scheme B over the 300 months. So total amount paid in scheme A কত সেটা আমরা অলরেডি জানি, রাইট? আমাদের এখন বের করতে হবে টোটাল 300 মাসে স্কিম বি তে আমি কত পে করবো। এখন স্কিম বি আমাদের কি কি জানা আছে? আমাদের জানা আছে ফার্স্ট টার্মের ভ্যালু হচ্ছে 20, আর 300 টার্ম এর ভ্যালু হচ্ছে 250। ঠিক আছে, এখন আসেন জিওমেট্রিক প্রোগ্রেশন রুল অনুযায়ী 300 টার্মের ভ্যালু আমরা কত লিখবো? a ইনটু কত? ফর্মুলা কি? n এর টার্মের ফর্মুলা কি জিওমেট্রিক প্রোগ্রেশনে? a ইনটু r টু দ্য পাওয়ার n মাইনাস 1। তাহলে 300 নাম্বার টার্ম হবে a ইনটু r টু দি পাওয়ার 300 মাইনাস 1, which means r টু দি পাওয়ার 299। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে 299
250 বাই এর ভ্যালু হচ্ছে আমাদের 20। ওকে, তাহলে r টু দি পাওয়ার 299 এটা কত আসে দেখেন, দিস ইজ 12.5। এই পর্যন্ত রাখি, এটা রুট ওভার করার দরকার নেই, এটা খুব বড় একটা রুট, একদম জিরোর কাছে একটা নাম্বার চলে আসবে, দরকার নেই। ঠিক আছে, এই পর্যন্ত রাখি, বা আপনার এই পর্যন্ত দরকার হলে রাখতে পারেন। এখন আসেন আমাদের সাম অফ 300 টার্মস এর ফর্মুলা কি হবে। স্কিম বি এর 300 মাসে টোটাল কত সেটা বের করবো। সো সামের ফর্মুলা হচ্ছে এ, এখানে যেহেতু আর এর ভ্যালু বুঝতেই পারতেছি 1 এর বেশি হবে, পজিটিভ হবে। সো এ আর টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। ঠিক আছে, So এখন আসেন এর ভ্যালু হচ্ছে 20 ইনটু আর টু দি পাওয়ার অফ n মাইনাস 1, তার মানে আর টু দি পাওয়ার অফ 300 মাইনাস 1 ডিভাইডেড বাই কোনটা, ও কারণ আমাদের প্রথম টার্মের ভ্যালু হচ্ছে 20 পজিটিভ, আর 300 নাম্বার টার্মের ভ্যালু 250, তার মানে কি আমার প্রতিটা টার্মের ভ্যালু বাড়ছে না? ও 1 এর চেয়ে বেশি হবে কিনা, হ্যাঁ 1 এর চেয়ে বেশি হবে, কারণ 1 এর চেয়ে কম হলে টার্মের ভ্যালু কিন্তু কমে আসার কথা, 300 নাম্বার মাসে গিয়ে 250 হওয়ার কথা, আরো কমবে। আপনার কোনো ফ্র্যাকশন যদি 1 এর কম হয় ওটার সাথে মাল্টিপ্লাই করলে কিন্তু ভ্যালুটা কমে, রাইট? যেমন 4 ইন্টু হাফ 2 চলে আসে, বুঝতে পারছেন? যেহেতু ফার্স্ট টার্মের চেয়ে 300 নাম্বার টার্মের ভ্যালু বেশি, সো অবভিয়াসলি এটা আমাদের কি বলে আর এর ভ্যালু 1 এর বেশি হবে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার তামিম আপনার প্রশ্ন? আচ্ছা এখন আসেন আমাদের এখানে তো r টু দি পাওয়ার 300 মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1 এমনি যদি করি, r এর ভ্যালু আসতেছে r টু দি পাওয়ার 299 এর ভ্যালু আসতেছে 12.5। ওকে, সো r টু দি পাওয়ার 300 এর ভ্যালু কত হবে ওটা আমরা বের করে ফেলবো। তাহলে করে ফেলি, এটা আসলে আপনি অ্যানসার বের করেন না ক্যালকুলেটর দিয়ে, জাস্ট বসায় রাখেন 2 রুট ওভার অফ 299 12.5। আপনি যদি ক্যালকুলেটর বসাতে চান জিরোর কাছে চলে আসুন, ওটা করবেন না, এই পুরো জিনিসটাই বসাবেন ক্যালকুলেটরে। সো এখানে আসেন, তাহলে 200 ইনটু আর এর ভ্যালু এটা, এটার পাওয়ারকে এটাকে আমরা রুট ওভার মানে তো হচ্ছে ফ্র্যাকশন পাওয়ার, সো 299, আর এটার অলরেডি পাওয়ার ছিল 300। এই লাইনটা সবাই বুঝতে পারছেন কিনা দেখেন, কোনো সমস্যা থাকলে বলেন আমাকে। ডিভাইডেড বাই আর এর ভ্যালু যেটা হচ্ছে 12.5 টু দ্য পাওয়ার অফ 1 বাই 299, রুট না দিয়ে দিলাম, বড় করে লিখে দেখবেন 12.5 divided to the power of 1 by 299 minus 1। এই লাইন পর্যন্ত সবাই ঠিক আছে কিনা দেখেন। ঠিক আছে, কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? বুঝিনি কোনটা, এটাই 1 by 299 আর এর ভ্যালু, হ্যাঁ আর এর ভ্যালু 1 by 299, সমস্যা কি? আর এর ভ্যালু, না না, এটা হচ্ছে আর টু দ্য পাওয়ার অফ এন, আর মানেই হচ্ছে কত, আর মানে হচ্ছে এটা 12.5 টু দ্য পাওয়ার অফ 1 বাই 299। ঠিক আছে, এটা বুঝছেন? এটার যখন পাওয়ার এন করবেন মানে পাওয়ার 300 করবেন, তখন কি হয়ে যাবে, পাওয়ারটা এখানে মাল্টিপ্লাই হয়ে কি যাবে, ওটাকে আমরা লিখছি 12। ডিনোমিনেটর 300 দিব কেন রে ভাই, ডিনোমিনেটর তো আর টু দি পাওয়ার এন না, শুধু আর, ওরা রান্না দেয় সব কিছু। ধ্যাৎ, আমি ফর্মুলা লিখতেছি, আমার এখন ফর্মুলা শিখাইতেছি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, এটা ফর্মুলা। দুইবার পি টু মক দিয়ে এখন এই কথা কয়। আচ্ছা এবার আমাকে একটু দেখেন, তারপরে সমস্যা থাকলে বলেন, নো ইস্যু, বলেন। এবার একটু ক্যালকুলেটর বসায় দেখেন তো বাবা ভ্যালুটা কত আসে, পুরো ডিরেক্ট যা আছে এবার ক্যালকুলেটর বসায় দেন, হ্যাঁ দেখেন কত আসে, তারপরে ডিফারেন্সটা বের করবো। হ্যাঁ, আবার একটু বলেন।
27 362.948 আচ্ছা 0.9 বা 0.9 তো 3 ধরি চলেন সমস্যা নেই আমরা তো নিয়ারেস্ট 10 এ অ্যান্সার দিতে বলছে তাহলে এটা হচ্ছে স্কিম বি এর টোটাল কালেকশন আর স্কিমের টোটাল কালেকশন ছিল হচ্ছে এখানে পাইছিলাম আমরা 28425 তাহলে ডিফারেন্স কত পাচ্ছি ডিফারেন্স বলে তো পজিটিভটা বের করতে হবে সো বড়টা আগে লেখেন 28425 মাইনাস 27363 কত আসে 28425 একটু ডিফারেন্সটা কত আসে বলেন পয়েন্ট আমাদের মানে তো নিয়ারেস্ট 10 এই করতে হবে তাই না নিয়ারেস্ট 10 এ রাউন্ড অফ করতে হবে না সো 9 এর ওইটা রাখা তো লাভ নেই শুধু ডেসিমালে উত্তর দিতে হবে না আমাদেরকে নিয়ারেস্ট 10 এ উত্তর দিতে হবে সো এটা রাখলেও কোনো সমস্যা নাই রাখতে পারেন না রাখলেও প্রবলেম হবে না কারণ আলটিমেটলি তো আপনি এটাকে রাউন্ড অফ করে দিবেন ডেসিমাল আর ধরে লাভ কি বলেন কত আসে ডিফারেন্সটা 1062 নাকি তাহলে নিয়ারেস্ট টেন্সে কত হবে নিয়ারেস্ট টেন্সে কত দিব 10 তাহলে এটা হবে আমাদের ডিফারেন্স ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি আচ্ছা বাবা একটা জিনিস বলেন তো এই পর্যন্ত কোনোটা আসছে যে একদম না পারার মতো শিখেন নাই কিভাবে করতে হয় হ্যাঁ আমি তো জানি কিন্তু একটু আস্তে আস্তে প্র্যাকটিসটা ঠিক করতে হবে ঠান্ডা মাথায় করবেন আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে তামিমের তো বুঝলাম না ভাই তামিম আপনি এগুলো পিওর ম্যাথে পর্যন্ত করছেন এরপরও ভুল টুল হয় কেন হ্যাঁ আপনার আগের বারের চেয়ে নাম্বার বেশি উঠছে বাট আপনার অনেক বড় জাম্প করতে হবে এই ছোট ছোট ইনক্রিমেন্ট দিয়ে তো আপনার হবে না ঠিক আছে এগুলো আপনার করা জিনিস আপনি হচ্ছে কঠিন অঙ্ক পিওর ম্যাথে করে আসছেন এখন এগুলোতে হিমশিম খাইতেছেন বুঝলাম না কিছু ব্যাক গিয়ারে চলতেছেন পুরা আচ্ছা আমি আগামীকালকে আবার বসবো না দেখি বাকি পার্ট গুলো সলভ করে দিব হ্যাঁ 8 থেকে অনওয়ার্ডস হ্যাঁ কালকে তো আপনার পি2 এক্সাম ইউনিট 2 এক্সাম আছে 5টা থেকে হ্যাঁ 5টা থেকে ইউনিট 2 ইউনিট 1 সরি 1 1 1 হ্যাঁ 1 1 তাহলে এই পর্যন্ত রাখতেছেন বাকি দুটো আপনাদের করে দেবো বাকি দুটোর মধ্যে 9% 10 এ আমার মনে হয় একটু সমস্যা হয়েছে আপনাদের 11 এর সমস্যা হয়েছে 10 এ না স্যার 10 এর সমস্যা হয়েছে 11 এর সমস্যা হয়েছে ওগুলো একটু দেখে দিন আচ্ছা আমাদের রাতে এমন ক্লাস আছে ইফ ইউ ওয়ান্ট আমরা রাতের ক্লাসে এটা শেষ করে দিতে পারি এমনের পরিবর্তে হ্যাঁ তাহলে আজকে রাতে বসতে পারবেন 11টায় এমনের পরিবর্তে তাহলে এটা শেষ করে দিই তাহলে ঝামেলা শেষ ঠিক আছে